দেখো, আজকে আমরা স্টার্ট করব মার্জিনাল কস্টিং। তো মার্জিনাল কস্টিং এই যে ভিডিওটা, সেটা প্রিলিমস আর মেন্স দুটো পারপাসে সার্ভ করবে। তো মার্জিনাল কস্টিং কেন আমরা করি? মেন কারণ হচ্ছে প্রফিট ক্যালকুলেট করার জন্য। প্রফিট ক্যালকুলেট আমরা এতদিন যেটা করে এসেছি সেটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডে। আজকে আমরা শিখবো মার্জিনাল কস্টিং মেথডে কি করে প্রফিট ক্যালকুলেট করতে হয়। তো প্রফিট আমরা দুভাবে ক্যালকুলেট করতে পারি, একটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং মেথডে এবং আরেকটা হচ্ছে মার্জিনাল কস্টিং মেথডে। মার্জিনাল কস্টিং মেথড যদি অ্যাবজর্পশন কস্টিং মেথডের ফরম্যাট আমরা যদি ফলো করি, তাহলে সেখানে ফরম্যাটটা হচ্ছে এরকম: সেলস, এর থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ যাবে এবং এর থেকে আমাদের ফিক্সড কস্ট বিয়োগ যাবে, দিয়ে আমরা পাবো প্রফিট। এবং মার্জিনাল কস্টিং এর যে ফরম্যাট সেটা হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ দিয়ে আমরা পেলাম কন্ট্রিবিউশন, তারপর আমরা ফিক্সড কস্ট বিয়োগ দিলাম, দিয়ে পেলাম প্রফিট। কিন্তু দুটোর মধ্যে কি প্রফিটের অ্যামাউন্ট কি সেম হবে? অ্যান্সার হচ্ছে না। দুটোর মধ্যে প্রফিটের অ্যামাউন্ট কিন্তু আমার সেম হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে দুটোর ক্ষেত্রে ফিক্সড কস্ট চার্জের অ্যামাউন্ট ডিফারেন্ট হয়ে যাবে। কি হবে? যদি আমরা অ্যাবজর্পশন কস্টিং ফলো যদি করি, তাহলে সেক্ষেত্রে ফিক্সড কস্ট ইকুয়াল টু ফিক্সড কস্ট ইনকার্ড বাই নর্মাল আউটপুট ইনটু অ্যাকচুয়াল আউটপুট, এই ফর্মুলা আমরা ইউজ করব। আর যদি আমরা অ্যাবজর্পশন কস্টিং মেথডে ফিক্সড কস্ট আমরা চার্জ যখন করি, তখন সেখানে যে পরিমাণ ফিক্সড কস্ট ইনকার হয়েছে ঠিক সেই পরিমাণে ফিক্সড কস্ট আমরা চার্জ করি। দুটোর মধ্যে ডিফারেন্স বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পলের সাহায্য নিয়েছি। এক্সাম্পলটা দেখো, বলছে নর্মাল আউটপুট 9000 ইউনিট, অ্যাকচুয়াল আউটপুট 8000 ইউনিট, ভেরিয়েবল কস্ট 10 টাকা পার ইউনিট, সেলিং প্রাইস 20 টাকা পার ইউনিট, ফিক্সড কস্ট 10,000 টাকা পার ইউনিট, ফাইন্ড আউট প্রফিট। আমরা এই প্রফিটটা অ্যাবজর্পশন এবং মার্জিনাল দুটো মেথডেই বার করব। প্রথমে আমরা সেলস লিখেছি 1,60,000 টাকা, 8,000 সঙ্গে 20 গুণ করে। এর থেকে আমরা ভেরিয়েবল কস্ট বার করেছি, 8,000কে 10 দিয়ে গুণ করেছি, 80,000 টাকা পেয়েছি। এবার যখন ফিক্সড কস্ট যখন আমরা চার্জ করছি, তখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ফিক্সড কস্ট ইনকার 10,000 টাকা, নর্মাল আউটপুট 9,000 টাকা, একে গুণ করছি আমার 8,000 টাকা দিয়ে, করলে আমরা পাচ্ছি 8,889 টাকা এবং আমরা প্রফিট পাচ্ছি 71,111 টাকা। এবার আসে মার্জিনাল কস্টিং। মার্জিনালের সেলস আমরা হচ্ছি 1,60,000 টাকা, ভেরিয়েবল কস্ট 80,000 টাকা, কন্ট্রিবিউশন 80,000 টাকা, এর থেকে ফিক্সড কস্ট আমরা বিয়োগ দিচ্ছি, দিয়ে আমরা পাচ্ছি 10,000 টাকা, দিয়ে টোটাল আমার প্রফিট হচ্ছে 70,000 টাকা। তো এখানে দেখো, ফিক্সড কস্টের দুটো অ্যামাউন্ট কিন্তু আলাদা হয়ে গেছে। ফিক্সড কস্ট এখানে আছে আমার 8,889 টাকা, আর এখানে আছে আমার 70,000 টাকা। কিন্তু ফিক্সড কস্টের বেসিক ফিলোসফিটা কি? কি আমরা প্রথমে শিখেছিলাম ফিক্সড কস্টের ডেফিনেশন হিসাবে? ফিক্সড কস্টের ডেফিনেশন হিসেবে আমরা শিখেছিলাম যে টোটালে ফিক্স থাকবে কিন্তু পার ইউনিটে ভেরিয়েবল হবে। কিন্তু এখানে কি টোটালে ফিক্স থাকছে? এখানে কি পার ইউনিটে ফিক্সড কি পার ইউনিটে ভেরিয়েবল হচ্ছে? দেখো না, এখানে তো টোটালে কিন্তু আমার ভেরিয়েবল হয়ে যাচ্ছে ফিক্সড কস্ট অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে। কিন্তু কেন এরকম হলো? এর কারণ হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর যে ফিলোসফি, সেই ফিলোসফিটা একটু অন্যরকম। তো প্রথমে এসে আমরা অ্যাবজর্পশন কস্টিং এর ফিলোসফিটা একটু বোঝার চেষ্টা করি। অ্যাবজর্পশন কস্টিং এর ফিলোসফি হচ্ছে যে আমরা ফিক্সড কস্ট ততটাই চার্জ করব যতটা আমরা প্রোডাক্ট বিক্রি করছি এবং ওই প্রোডাক্টের উপর যতটা আমার এক্সপেন্স হয়েছে। তাহলে আমরা যদি এখানে যদি দেখি যে 9,000 ইউনিট যখন আমার নর্মাল আউটপুট, তখন আমার ফিক্সড কস্ট হচ্ছে 10,000 ইউনিট, 10,000 টাকা।
কিন্তু 8,000 যখন আমার ইউনিট আমার অ্যাকচুয়াল আউটপুট, তখন তাহলে এই 8,000-এর উপর ফিক্সড কস্ট তাহলে কত হওয়া উচিত ছিল? তুই 9,000 করতে পারোনি, তোমার ফল্ট। তুমি যখন 8,000 করেছো, তাহলে 1,000 ইউনিট যে তোমার যে ঘাটতি রয়েছে, সেই 1,000 ইউনিটের ঘাটতি জন্য যে ফিক্সড কস্ট তোমার যেটা তুমি রিকুপ করতে পারছো না, তাহলে সেই কস্টটা তুমি কেন কাস্টমারদের উপর তুমি চাপাবে? এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর ফিলোসফি। সেই ফিলোসফির জন্য অ্যাবজর্পশন কস্টিং বা অ্যাবজর্পশন কস্টিং মেথড কি বলছে? বলছে যে তোমার 10,000 ইউনিট তোমার ফিক্সড কস্ট, কিন্তু তোমার নর্মাল আউটপুট হচ্ছে 9,000 ইউনিট। তাহলে তুমি 10,000-কে 9,000 দিয়ে ভাগ দাও না, তাহলে তুমি পার ইউনিট তুমি ফিক্সড কস্ট পেলে। পার মিনিট ফিক্সড কস্ট কত আছে? 1 টাকা 11 পয়সা, এরকম কিছু একটা আছে, আমরা দেখে নিচ্ছি। 10,000 বাই 9,000, হ্যাঁ, তাহলে 1 টাকা 11 পয়সা। এরপর তুমি 8,000 ইউনিট যখন তুমি প্রোডাকশন করলে, তাহলে তুমি 8,000 ইউনিটের জন্য যে তোমার ফিক্সড কস্ট হওয়া উচিত ছিল, তুমি সেই পরিমাণ প্রোডাক্টের পয়সা তুমি কাস্টমারদের কাছ থেকে নাও। এটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর বেসিক ফিলোসফি। কিন্তু মার্জিনাল কস্টিং এর ফিলোসফিটা একটু অন্যরকম। এই মার্জিনাল কস্টিং এর ফিলোসফিটা আমার ফিক্সড কস্টের যে বেসিক ফিলোসফি, তার সঙ্গে কিন্তু অবশ্যই ম্যাচ করে। কিরকম, এসব দেখে নিই। সেলস বলছে 1,60,000 টাকা, কোনো অসুবিধা নেই। ভেরিয়েবল কস্ট 80,000 টাকা, এতেও কোনো অসুবিধা নাই। এবং বলছি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ দিলে আমরা পাই কন্ট্রিবিউশন। 80,000 টাকা আমরা কন্ট্রিবিউশন পেয়েছি। এবং ফিক্সড কস্ট, যে পরিমাণ তুমি অ্যামাউন্ট ইনকার করেছো, ঠিক সেই পরিমাণই তুমি ফিক্সড কস্ট এখানে বিয়োগ করো, তাহলে প্রফিট তোমার এখানে হবে 70,000 টাকা। তাহলে এটাই হচ্ছে মার্জিনাল কস্টিং এবং ফিক্সড কস্টিং এর দুই মেথডের বেসিক ডিফারেন্স। দুটোর ফিলোসফি অন্যরকম। একটা বলছে ফিক্সড কস্ট, তুমি যতটা প্রোডাকশন করেছো সেই প্রোডাকশন অনুযায়ী তুমি ফিক্সড কস্ট তুমি বিয়োগ করো। আর একটা বলছে তোমার নর্মাল আউটপুটের জন্য তোমার যতটা ফিক্সড কস্ট হওয়া উচিত ছিল, তুমি সেই পরিমাণে ফিক্সড কস্ট তুমি এখানে বিয়োগ করো। এখন কথা হচ্ছে এই অ্যাবজর্পশন কস্টিং আর মার্জিনাল কস্টিং এর মধ্যে কোন মেথডটা আমার ডিসিশন মেকিং এর জন্য কার্যকরী? অ্যান্সার হচ্ছে মার্জিনাল কস্টিং মেথড আমার ডিসিশন নেওয়ার জন্য কাজ করে। এক্সাম্পল দিই। একটা টি স্টল রয়েছে, টি স্টলে পার কাপ চায়ের দাম হচ্ছে 5 টাকা। ফিক্সড কস্ট সাপোজ ধরে নাও 10,000 টাকা। ভেরিয়েবল কস্ট 2 টাকা। সেল হয় 6,000 কাপ। আচ্ছা, এর যে ফিক্সড কস্ট হয়, এই ফিক্সড কস্টের একটা বড় অংশ ইনকার হয় রুম রেন্ট বা বলতে বলো ফ্লোর স্পেসের উপর। সেটা হচ্ছে 8,000 টাকা। সেটা আমি একটু বাড়িয়ে দিই, এটা করে দিই আমি 10,000 টাকা। 10,000, সরি, 10,000 কাপ। এর পাশেই আরেকটা টি স্টল রয়েছে, এটা টি স্টল 1।
আর এটা হচ্ছে টি স্টল 2। এর পার কাপ চায়ের দাম 5 টাকা। এর ফিক্সড কস্ট 10,000 টাকা। এর ভেরিয়েবল কস্ট 2 টাকা। এর কাপ বিক্রি হয় 10,000 কাপ এর বিক্রি হয়। আর ফিক্সড কস্ট আমি একটু চেঞ্জ করব, এটা আমি করব 8,000 টাকা। ওকে, এর যে ফুল ফ্লোর স্পেস আছে সেটা 6x6। এর ফ্লোর স্পেস এর ফিক্সড কস্ট আমি আরো কমিয়ে দিচ্ছি। এর ফিক্সড কস্ট হচ্ছে 3,000 টাকায় ঠিকই ছিল, 3,000 টাকা বা 2,000 টাকা ফিক্সড কস্ট। এ কি করে, এর ঠেলা গাড়িতে করে চা বিক্রি করে। ঠেলা গাড়িতে চা বিক্রি, ঠেলা গাড়ি চা বিক্রি আর একটু কমিয়ে দেওয়া যেতে পারে, 1,000 করে দিই। তাহলে দেখো আমরা যদি মার্জিনাল কস্টিং মেথডে যদি প্রফিট ক্যালকুলেট করি তাহলে আমরা কি করব, সেল 10,000 ইন্টু 5 50,000, ভেরিয়েবল কস্ট 10,000 ইন্টু 2 20,000, তাহলে কন্ট্রিবিউশন 30,000। এখান থেকে আমরা ফিক্সড কস্ট বিয়োগ দেব, বিয়োগ দিয়ে কত আসছিল মার্জিনাল কস্টিং মেথডে, 10,000 টাকা। তাহলে দেখো এর প্রফিট দাঁড়াচ্ছে 20,000 টাকা। ঠিক এরই পাশে এই টি স্টল রয়েছে যে ঠেলা গাড়িতে করে চা বিক্রি করছে, তাহলে এরও সেল আমার 50,000 টাকা। এরও ভেরিয়েবল কস্ট 20,000 টাকা। তাহলে কন্ট্রিবিউশন 30,000 টাকা, ফিক্সড কস্ট 1,000 টাকা, প্রফিট 29,000 টাকা। এবার দুজনকে বসিয়ে দেওয়া হলো পাশাপাশি, একই সেল, একই ভেরিয়েবল কস্ট, একই কন্ট্রিবিউশন, কিন্তু দুজনের প্রফিট আলাদা। একজনে মাথায় হাত দিয়ে বসে আছে আর একজনে চওড়া হাসি হাসছে। কেন হাসছে? তার কারণ এর টি স্টল 1 নম্বর টি স্টলের ফিক্সড কস্ট অনেকটাই বেশি 2 নম্বর ফিক্সড কস্টের থেকে, 2 নম্বর টি স্টলের ফিক্সড কস্টের থেকে। তাহলে যদি ডিসিশন মেকিং যদি নিতে যদি হয় তখন টি স্টল 1 কি করবে, টি স্টল 1 তখন চেষ্টা করবে তার এই ফিক্সড কস্টটাকে কমাতে। সে কিন্তু কখনোই চাইবে না তার সেলস, তার সেলিং যে প্রাইস পার ইউনিট এই 5 টাকায় বাড়িয়ে 6 বা 7 বা 8 করতে। কেন চাইবে না? তার কারণ পাশেই রয়েছে
ঠেলা গাড়িতে চা বিক্রি করছে 5 টাকা করে, একই চায়ের কোয়ালিটি, তাহলে কেন ফালতু লোকে 8 টাকা 9 টাকা দিয়ে সেই একই পরিমাণ চা খেতে যাবে যেখানে সে 5 টাকাতে পাচ্ছে? তাহলে ডিসিশন মেকিং এর সাহায্য কে করছে? মার্জিনাল কস্টিং করছে। কিন্তু এটাই যদি আমি অ্যাবজর্পশনে করতাম, তাহলে কিন্তু আমি বুঝতেই পারতাম না যে আমার অসুবিধাটা কোথায়, ব্যবসার অসুবিধাটা কোথায়। কেন বুঝতে পারতাম না? দেখো, তার কারণ হচ্ছে এক্ষেত্রে আমি ফিক্সড কস্ট কত লিখতাম? 10,000। আমার আউটপুট কত হচ্ছে? আউটপুট তো আমার 10,000 আউটপুট হচ্ছে, সেল আমার 10,000ই হচ্ছে। তাহলে কিছু যখন বলার নেই, তার মানে আমি নর্মাল ক্যাপাসিটিতেই আমি কাজ করছি। ইন্টু 10,000 দিয়ে আমি এখানে কত করতাম? 10,000 টাকা লিখতাম, এবং আমি টোটাল প্রফিট কত লিখতাম? 20,000 টাকা লিখতাম। তাহলে বেসিক ডিফারেন্সটা কোথায় হচ্ছে আমি কিন্তু এখানে বুঝতে পারতাম না। আমি দেখছি যে টোটাল প্রফিট হচ্ছে আমার 20,000 টাকা, আর এখানে টোটাল প্রফিট দেখছি 29,000 টাকা। কিন্তু দুটোর মধ্যে আলাদা কোথায়? আলাদা হচ্ছে এইখানটায়, যেখানে মার্জিনাল কস্টিং বলছে চায়ের ব্যবসা তোমার ক্ষেত্রেও লাভজনক, পাশে যে ঠেলা গাড়িতে বসে আছে তার ক্ষেত্রেও লাভজনক, কিন্তু তোমার ক্ষেত্রে লাভজনক হতে পারছে না। তার কারণ তোমার যে চা বিক্রি করার যে ফিক্সড কস্ট, সেই ফিক্সড কস্টটা পাশে যে ঠেলা গাড়ি যে বিক্রি করছে তার ফিক্সড কস্টের থেকে অনেকটাই বেশি। তাহলে এখানে সে কি করতে পারে? হয় 1 নম্বর, তাকে ঠেলা গাড়িতে চলে আসতে হবে, নতুবা তার এই যে 6x6 যে রুম যে স্পেস যে রয়েছে, ফ্লোর স্পেস যে রয়েছে, একটা চা তৈরি করার জন্য এত বড় একটা রুম নেওয়া তার প্রয়োজনটাই বা কি? এইখানেই সে ডিসিশন নিতে পারে যে ঠিক আছে, আমি এখানে শুধু চায়ের ব্যবসাই করব না, আমি এখানে ফাস্ট ফুডের ব্যবসা করব, আমি এখানে স্ন্যাক্সের ব্যবসা করব, আমি এখানে আহ, হয়তো ধরো আইসক্রিমের ব্যবসা করব। সে আরো ওইখানে ছোট ছোট 3টে তার ইউনিট খুলে দিতে পারে। এর ফলে তার ব্যবসা, যে 1 নম্বর যে টি স্টলের যে ব্যবসা, তার ব্যবসা আরো গ্রোথ হতে পারে। কিন্তু যেটা সম্ভব হবে না 2 নম্বর টি স্টলের ক্ষেত্রে। কেন কি? কারণ তার তো ফ্লোর স্পেসই নেই, শুধুমাত্র একটা ঠেলা গাড়ি তার চা ব্যবসা করতে যথেষ্ট। বা তার সঙ্গে হয়তো ঠেলা গাড়িওয়ালা হয়তো তার সঙ্গে হয়তো ডিম সেদ্ধ বা ডিমের অমলেট বা টোস্ট এগুলো হয়তো বিক্রি করতে পারে, কিন্তু এর থেকে বেশি তার কোনো স্পেস থাকবে না। তাহলে দেখতে পারি আমরা যে একটা লোক যখন চা খেতে আসলো, একটা লোক এসছে, তার বাচ্চাকে নিয়ে এসছে, তার যখনই সে এলো তখনই সে নিজে চা খেলো, আর বাচ্চাকে সে একটা আইসক্রিমও কিনে দিল। তাহলে দেখা যাচ্ছে কি চায়ের জন্য সে একটা প্রফিট কামাচ্ছে, আবার বাচ্চাকে আইসক্রিম দেওয়ার জন্য সে প্রফিট করছে। তাহলে সে একযোগে ডবল প্রফিট করছে। আবার হয়তো দেখা গেল এই লোকটাই বাড়িতে তার স্ত্রীর জন্য হয়তো কিছু স্ন্যাক্স বা ফাস্ট ফুড কিনে নিয়ে গেল, তার জন্য এক্সট্রা একটা সে প্রফিট করতে পারছে। তাহলে মার্জিনাল কস্টিং হলো এমন একটা ধরনের কস্টিং, যে কস্টিংটা টি স্টল 1 কে কিন্তু অনেকটা বেটার পজিশনে নিয়ে যেতে পারছে। কারণ এখানে তাকে ডিসিশন মেকিং এ সাহায্য করতে পারছে এই মার্জিনাল কস্টিং। কিন্তু টি স্টল 2 কিন্তু যদিও সে চা ব্যবসায় লাভ করতে পারছে, কিন্তু তার ফ্লোর স্পেস কম থাকার জন্য সে কিন্তু তার ব্যবসাকে এক্সপ্যান্ড করতে পারলো না। ঠিক আছে। এরপর আমরা কিছু ফর্মুলা মুখস্থ করব। এই ফর্মুলা প্রুফ তোমাদের সিলেবাসে নেই বা কোনো প্রয়োজনও নেই। যারা সিএমএ পড়ছো তাদেরকে আমি আলাদা করে বিভিন্ন ফর্মুলা প্রুফ আমি শেখাবো। তো তোমাদের জন্য এটুকু যথেষ্ট। ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু মেটেরিয়াল কস্ট প্লাস লেবার কস্ট প্লাস ডাইরেক্ট এক্সপেন্স প্লাস ভেরিয়েবল ওভারহেড। এই তিনটাকে আমরা একত্রে বলতে পারি প্রাইম কস্ট। অবশ্যই মনে রাখবে ভেরিয়েবল কস্ট সমান কিন্তু
ভেরিয়েবল ওভারহেড নয়। ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট আমরা কি বলতে পারি? চেঞ্জ ইন টোটাল ওভারহেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। এবং ফিক্সড কস্ট আমরা কি বলতে পারি? ফিক্সড কস্ট মানে আমরা কি বলতে পারি? অবশ্যই ফিক্সড ওভারহেড। কেন ফিক্সড ওভারহেড? এর একটা প্রুফ রয়েছে, সেই প্রুফ তোমাদের সিলেবাসে নেই। যাই হোক, এটুকু জেনে রাখো যে ফিক্সড কস্ট মানে ফিক্সড ওভারহেড, এবং ফিক্সড ওভারহেডের মধ্যে কি কি আছে? এমনিতে ফিক্সড ওভারহেড থাকে, তার সঙ্গে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড থাকে, সেলিং ওভারহেড থাকে, সমস্ত কিছু যোগ করে আমরা পাই ফিক্সড ওভারহেড। এরপর টোটাল ওভারহেড থেকে যদি আমরা ভেরিয়েবল ওভারহেড বিয়োগ দিই, তাহলেও আমরা পাই ফিক্সড কস্ট পেয়ে থাকি বা ফিক্সড ওভারহেড পেয়ে থাকি। ভেরিয়েবল ওভারহেড সমান কি বলতে পারি? ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট ইন্টু কোয়ান্টিটি। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এখানে আমরা কি বলতে পারি? চেঞ্জ ইন টোটাল কস্ট বাই চেঞ্জ ইন টোটাল কোয়ান্টিটি। এরপর হচ্ছে কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে একটু আগে আমরা দেখেছি, সেল থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট বিয়োগ দিই, তাহলে আমরা পাই কন্ট্রিবিউশন, এবং যদি বেশি পরিমাণ যদি কন্ট্রিবিউশন হয়, তাহলে আমার প্রফিটও বেশি হবে। এক্সাম্পল, আমরা প্রথমে একটু টি স্টলের এক্সাম্পল নিয়েছি। এই টি স্টলের এক্সাম্পলটা তোমরা নিতে পারো। সাপোজ ধরো সেলস যদি, ধরো সাপোজ চায়ের কোয়ালিটি এখন ভালো হয়ে গেছে, তার ফলে এখন 6 টাকা করে নিচ্ছে, এবং আমার সেলস হচ্ছে 60,000 টাকা, তাহলে 40,000 টাকা হয়ে যাবে আমার কন্ট্রিবিউশন। এরপর দেখো, যদি আমি ফিক্সড কস্ট যখন বিয়োগ দিচ্ছি, তখন কিন্তু আমার প্রফিট হচ্ছে 30,000 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? দেখো, যখন আমার কন্ট্রিবিউশন যখন বাড়ছে, তখন আমার প্রফিটও বাড়ছে। এখানেও দেখো ফিক্সড কস্ট যদি দুটোর ক্ষেত্রে আমরা যদি সেম যদি ধরে নিই, ধরো এও হয়তো কোনো দোকানে আছে, কোনো ঠেলা গাড়িতে নয়, এরও একই দোকানে আছে। সাপোজ ধরো এর হচ্ছে 10,000 টাকা, তাহলে কন্ট্রিবিউশন, তাহলে ফিক্সড কস্ট এর হচ্ছে 10,000 টাকা। দুটো আমি সেম করে নিচ্ছি, তাহলে তোমাদের ইয়ে করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এর প্রফিট হচ্ছে আমরা কত পাচ্ছি? 20,000 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? বলতে এটা পারি যে যদি কন্ট্রিবিউশন যদি বাড়ে, তাহলে আমাদের প্রফিট বাড়ে, কন্ট্রিবিউশন যদি কমে, তাহলে আমাদের প্রফিট কমে। কেন এরকম হচ্ছে? তার কারণ ফিক্সড কস্ট তো সব জায়গাতেই আমার সেম থাকছে। আর প্রফিট বাড়াতে হলে আমাদের কি করতে হবে? মানে কন্ট্রিবিউশন বাড়াতে হলে আমাদের কি করতে হবে? আমাদের হয় দুটো পদ্ধতি যে কোনো একটা অবলম্বন করতে হবে, বা দুটোই অবলম্বন করতে পারো। সেটা হচ্ছে সেলস বাড়াতে হবে, অথবা ভেরিয়েবল কস্ট কমাতে হবে, অথবা দুটোই করতে পারো, সেলসও বাড়াতে পারো, ভেরিয়েবল কস্টও কমাতে পারো, যদি সম্ভব হয় ভেরিয়েবল কস্ট কমানো। কারণ সবসময় তো সম্ভব ভেরিয়েবল কস্ট কমানো সম্ভব নয়। ঠিক আছে, ভেরিয়েবল কস্ট কি করে কমাতে পারো? সাপোজ ধরো এক্সাম্পল একটা দিতে পারি। চা যে বিক্রি করছে, সে ধরো দুধ, সাপ্লায়ার 1 এ দিচ্ছে 30 টাকা লিটারে, আর সাপ্লায়ার 2 এ দিচ্ছে 20 টাকা লিটারে। তাহলে তখন আমরা কি করবো? ভেরিয়েবল কস্ট কমানোর জন্য সাপ্লায়ার 1কে বাদ দিয়ে সাপ্লায়ার 2তে শিফট করে দেবো। যদি সেরকম যদি থাকে, তাহলে আমরা ভেরিয়েবল কস্ট এভাবে কমাতে পারি। এরপর আসছি নেক্সট যে ফর্মুলা, সে ফিক্সড কস্ট প্লাস প্রফিট ইকুয়াল টু কন্ট্রিবিউশন। এটা কি আদতে সত্যি? অবশ্যই সত্যি। কারণ দেখো সেল প্রাইস মাইনাস, সরি, মাইনাস ভেরিয়েবল কস্ট সমান কন্ট্রিবিউশন, আর কন্ট্রিবিউশন সমান কি? ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে ফিক্সড কস্টের সঙ্গে প্রফিট যদি আমরা যোগ দিই, তাহলেও আমরা কন্ট্রিবিউশন পাই, অথবা সেল প্রাইসের সঙ্গে থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট বিয়োগ দিই, তাহলে আমরা কন্ট্রিবিউশন পেয়ে থাকি। আচ্ছা, এই যে কন্ট্রিবিউশন ইকুয়াল টু কোয়ান্টিটি সোল্ড ইন্টু কন্ট্রিবিউশন পার ইউনিট, অবশ্যই ঠিক কথা, কারণ আমরা একটু আগেই অঙ্ক করে এলাম, তোমরা এখানেই দেখতে পাবে।
দেখো না, এই দেখো সেল মাইনাস ভেরিয়েবল কস্ট কত, 10 টাকা পার ইউনিট কন্ট্রিবিউশন। যদি 10 টাকা পার ইউনিট কন্ট্রিবিউশন হয়, তার সঙ্গে তুমি সেলস কোয়ান্টিটির গুণ দাও, তাহলে দেখো আসছে আমরা 80,000 টাকা। তাহলে আমরা কি বলতে পারি, কন্ট্রিবিউশন ইকুয়াল টু কোয়ান্টিটি সেল বা ইউনিট সোল্ড ইন্টু কন্ট্রিবিউশন পার ইউনিট। ওকে, নেক্সট এবার দেখো আমরা শেষ মুহূর্তে চলে এসেছি কন্ট্রিবিউশনে। পিভি রেশিও ক্যান, আচ্ছা সরি, পিভি রেশিও তো এখন করছি না আমরা। হ্যাঁ, চেঞ্জ ইন কন্ট্রিবিউশন ইকুয়াল টু চেঞ্জ ইন প্রফিট হোয়ার ফিক্সড কস্ট ইজ নীল। এটারও তোমাদের কাছে আমি এক্সপ্লেন করতে পারি। দেখো, চেঞ্জ ইন কন্ট্রিবিউশন ইকুয়াল টু চেঞ্জ ইন প্রফিট। তাহলে দেখো এখানে চেঞ্জ ইন সেল তো কিছুই নেই, 1,00,000, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই এক্সাম্পল থেকে করা যাচ্ছে না, কারণ এখানে দুটোই ইয়ে আছে। আচ্ছা এই এক্সাম্পল থেকে করা যাবে, আমি একটু এটা ক্লিয়ার করে নিই, বা নতুন একটা এক্সাম্পল নিই, সবচেয়ে ভালো। টি স্টলটাকে এবার নিয়ে নিচ্ছি। টি স্টল 1, যেখানে সেল 5,000 কাপ, সেল প্রাইস 5 টাকা পার কাপ, ভেরিয়েবল কস্ট 2 টাকা পার কাপ, আর তার সাথে সাথে কি আছে আরো, ফিক্সড কস্ট 10,000। টি স্টল 2, এরও সেল হচ্ছে 5,000 কাপস, সেল প্রাইস 5 টাকা পার কাপ, ভেরিয়েবল কস্ট 2 টাকা পার কাপ, আর ফিক্সড কস্ট 10,000 টাকা। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে টি স্টল 1-এর ক্ষেত্রে যদি আমরা মার্জিনাল কস্টিং মেথডে যে প্রফিট ক্যালকুলেট করি, তাহলে কি পাবো, সেল প্রাইস সেখানে 10,000 নিয়েছিলাম না, তাহলে এখানে 10 করে দিই। সেল প্রাইস কত হবে এখানে, 50,000। এইটা 10 না করে এটাকে আমরা 11 করে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে সেল প্রাইস কত হবে, 55,000। এখানে ভেরিয়েবল কস্ট কত হবে, 20,000। এখানে ভেরিয়েবল কস্ট কত হবে, 22,000। তাহলে এখানে কন্ট্রিবিউশন কত হচ্ছে, 30,000। এখানে কন্ট্রিবিউশন কত হচ্ছে, 33,000। ফিক্সড কস্ট দেখো দু জায়গাতেই সেম আছে, 10,000। এখানেও ফিক্সড কস্ট আমার দু জায়গাতেই সেম রয়েছে, 10,000। তাহলে প্রফিট কত হচ্ছে, 20,000। আর এখানে প্রফিট কত হচ্ছে, 23,000। একটু আগে আমি কি বললাম, চেঞ্জ ইন কন্ট্রিবিউশন ইকুয়াল টু চেঞ্জ ইন প্রফিট হোয়ার ফিক্সড কস্ট ইকুয়াল টু সেম। তো দেখো না,
আসছে কি না? চেঞ্জ ইন কন্ট্রিবিউশন কত? 3000 টাকা। চেঞ্জ ইন ফিক্সড কস্ট কত? নীল। চেঞ্জ ইন প্রফিট কত? 3000। এই কারণে বলা হয় চেঞ্জ ইন কন্ট্রিবিউশন ইকুয়াল টু চেঞ্জ ইন প্রফিট বাই ফিক্সড কস্ট ইকুয়াল টু সেম। আবার উল্টোটাও বলতে পারো, যদি ফিক্সড কস্ট সেম থাকে তাহলে চেঞ্জ ইন প্রফিট ইকুয়াল টু চেঞ্জ ইন কন্ট্রিবিউশন। এরপর আসছি আমি ভেরিয়েবল প্রফিট ভলিউম রেশিও বা পিভি রেশিওতে। পিভি রেশিও কি করে? shows the relationship between contribution to sales, অর্থাৎ একটা পার্ট হচ্ছে কন্ট্রিবিউশন আর একটা পার্ট হচ্ছে সেল, এই দুটোর মধ্যে কি রিলেশন রয়েছে সেটা পিভি রেশিও সেল শো করে, এবং যার জন্য একে বলা হয় কন্ট্রিবিউশন টু সেলস রেশিও। রেশিও করতে হলে আমরা কি করব? ভাগ করব এবং 100 দিয়ে গুণ করব, তাহলে আমরা পার্সেন্টেজ ফর্মে পেয়ে যাব। যদি পিভি রেশিওর পরিমাণ বেড়ে যায় তাহলে কন্ট্রিবিউশনের পরিমাণও বেড়ে যায়, অবশ্যই বাড়বে। সাপোজ ধরো সেল রয়েছে 10,000 টাকা, কন্ট্রিবিউশন রয়েছে 5,000 টাকা, ইন্টু 100 করবে, আসবে 50%। যদি এটা 8,000 টাকা হয়, 10,000 টাকা ইন্টু 100, তাহলে কত হবে? 80%। তাহলে আমরা কি বলতে পারি? যদি পিভি রেশিও যদি বাড়ে তাহলে অবশ্যই আমার কন্ট্রিবিউশনও বাড়ে। এখন এমন কোনো কি একটা কি সময় আসবে যে সময় আমি বলতে পারি যে পিভি রেশিও ইকুয়াল টু 100%, অর্থাৎ সেল আর ভেরিয়েবল কস্ট সেম? কখনো বলতে পারি না। কেন বলতে পারি না? তার কারণ হচ্ছে আমরা কন্ট্রিবিউশনটা তখনই পাই যখন সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্ট বিয়োগ দিই। আর দেখো, ভেরিয়েবল কস্ট আমার অবশ্যই দরকার কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে। কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে অবশ্যই আমার মেটেরিয়াল, লেবার প্রয়োজন পড়ে, ডাইরেক্ট এক্সপেন্স কোথাও কোথাও থাকে, কোথাও কোথাও থাকে না, আর ভেরিয়েবল ওভারহেডও আমার কোথাও না কোথাও অবশ্যই থাকে। তাহলে সেলস থেকে অবশ্যই আমাকে ভেরিয়েবল কস্ট বিয়োগ দিতেই হবে। তাই ভেরিয়েবল কস্ট যখনই বিয়োগ দেব তখনই যে কন্ট্রিবিউশন যেটা বেরোবে সেই কন্ট্রিবিউশন কখনোই সেলসের সমান হতে পারবে না। সেই জন্য আমরা বলতে পারি যে ভেরিয়েবল পিভি রেশিও ক্যান নেভার বি 100% অ্যাজ দেয়ার ইজ সাম ভেরিয়েবল কস্ট। এবার পিভি রেশিওর আমরা যে ফর্মুলা লিখেছি, ফর্মুলাগুলো মুখস্থ ছাড়া করা ছাড়া আর অন্য কোনো গতি নেই। যদিও যারা সিএমএ পড়ছে তাদের ক্ষেত্রে আমি ফর্মুলাগুলো প্রত্যেকটা এক্সপ্লেন করবো, কিন্তু ডব্লিউবিএস এর জন্য এগুলো কোনো এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই। PV ratio equal to contribution by sales into 100, PV ratio equal to contribution per unit into 100, অথবা contribution per unit by sales per unit into 100, PV ratio equal to 100 minus variable cost ratio। এই জিনিসটা কি? ভেরিয়েবল কস্ট কার উপর নির্ভর করে? সেলসের উপর নির্ভর করে। মানে আমরা যদি সেলসের উপর আমরা ক্যালকুলেট করে থাকি, তাহলে বলছে, সাপোজ ধরো বলছে যে তোমার সেলস হচ্ছে 100, ভেরিয়েবল কস্ট হচ্ছে 70% অন সেলস, তাহলে কি আমরা বলতে পারি না কন্ট্রিবিউশন ইকুয়াল টু 30%? আর কন্ট্রিবিউশন সবসময় সেলসের উপরই হয়। নেক্সট, পিভি রেশিও ইকুয়াল টু চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেল হোয়ার দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফিক্সড কস্ট। যখন ফিক্সড কস্ট কোনো চেঞ্জ হবে না তখনই আমরা কেবলমাত্র এই ফর্মুলাটা ইউজ করতে পারি, সব ক্ষেত্রে এটাকে আবার ইউজ করে দিও না। তাহলে এই ফর্মুলা ইউজ করতে গেলে ফার্স্ট দেখে নেবে যে ফিক্সড কস্টের কোনো চেঞ্জ আসছে কিনা। যদি ফিক্সড কস্টের চেঞ্জ এসে থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা স্কিপ করবো।
নেক্সট পিভি রেশিও ইকুয়াল টু প্রফিট ইন্টু 100 বাই মার্জিন অফ সেফটি। এগুলো কি আমরা নেক্সট আলোচনা করবো, এটা আমরা থার্ড ক্লাসে আমরা এগুলো সব আলোচনা করবো। বিইপি মার্জিন অফ সেফটি থার্ড ক্লাসে আলোচনা করবো। আর পিভি রেশিও ইকুয়াল টু চেঞ্জ ইন কন্ট্রিবিউশন বা চেঞ্জ ইন সেল ইন্টু 100। ঠিক আছে, এরপর আমরা দু তিনটে ছোটখাটো কোশ্চেন করব, কোশ্চেন করার পর আমরা এই ক্লাসটাকে শেষ করব। এটা আমরা কি করে ক্যালকুলেট করব? এইসব অঙ্ক সবই প্রিলিমিনারিতে এসেছিল, তোমরা তো এইসব অঙ্কগুলো খুব ভালো করে করবে। তাহলে আমরা বলতে পারি পিভি রেশিও ইকুয়াল টু কি, বা কন্ট্রিবিউশন রেশিও ইকুয়াল টু কি, 100 মাইনাস 30% ইকুয়াল টু 70%। দেন আমাদের এবার কি ক্যালকুলেট করতে হবে? পিভি রেশিও, এটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের বার করতে হবে প্রফিট, এটা এ নম্বর। প্রফিট সমান কি, কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট। কন্ট্রিবিউশন আমরা কি করে পাবো? সেলসের সঙ্গে যদি আমরা পিভি রেশিও যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করবো এখানে, 10 লক্ষ 70% মাইনাস 3 লক্ষ 5 লক্ষ। নেক্সট আসি এক্সাম্পল নাম্বার 2। ভেরিয়েবল কস্ট রেশিও 60%, ফিক্সড কস্ট 2 লক্ষ টাকা, প্রফিট সাপোজ ধরে নাও 3 লক্ষ টাকা। তোমাদের কি ক্যালকুলেট করতে হবে? ক্যালকুলেট করতে হবে তোমাদের পিভি রেশিও এবং সেল। ক্যালকুলেট পিভি রেশিও অ্যান্ড সেলস। কি করে করবে দেখো, ভেরিয়েবল কস্ট যখন 60%, তখন আমরা বলতে পারি যে পিভি রেশিও কত হবে, 100 মাইনাস 60 ইকুয়াল টু 40%। প্রফিট আমার দিয়ে দিয়েছে 3 লক্ষ টাকা। আমাকে কি বার করতে হবে? বার করতে হবে আমার, আচ্ছা ফিক্সড কস্টও দিয়ে দিয়েছে, আমাকে বার করতে হবে পিভি রেশিও আর সেল। তাহলে এ নম্বর পার্ট আমার বেরিয়ে গেছে, আমাদের বি নম্বর পার্ট বার করতে হবে। আমাদের ফর্মুলাটা কি, সেল মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস প্রফিট। তাহলে দেখো কন্ট্রিবিউশন তো আমার পার্সেন্টেজ ফর্মে দেওয়াই রয়েছে না, 40%। এই দুটো দেখো দেওয়া রয়েছে, ফিক্সড কস্ট 2 লক্ষ টাকা প্লাস প্রফিট হচ্ছে 3 লক্ষ টাকা। তাহলে আমরা বলতে পারি কি, সেলস ইকুয়াল টু
5 লক্ষ ইন্টু 100/40 কত হচ্ছে? 12,50,000 নাকি? বাই 40%, হ্যাঁ, 12,50,000 টাকা। নেক্সট, মেটেরিয়াল কস্ট পার ইউনিট 10 টাকা, লেবার কস্ট পার ইউনিট 6 টাকা, ভেরিয়েবল ওভারহেড পার ইউনিট 4 টাকা। এবার বলছে ফিক্সড ওভারহেড ইকুয়াল টু 2 লাখ, সেলস ইকুয়াল টু 6 লাখ। কোয়ান্টিটি সোল্ড 10,000 ইউনিট। Now calculate variable cost per unit, 2 number PV ratio, 3 number প্রফিট। কি করে ক্যালকুলেট করবো দেখো, ভেরিয়েবল কস্ট সমান কি মেটেরিয়াল প্লাস লেবার প্লাস ওভারহেড, 20 টাকা। কন্ট্রিবিউশন আমরা কি বলতে পারি, আচ্ছা প্রথমটা তো আমার বেরিয়ে গেছে 1 নম্বর ভেরিয়েবল কস্ট পার ইউনিট 20 টাকা পার ইউনিট বেরিয়ে গেছে। নেক্সট পিভি রেশিও আসছে, পিভি রেশিও বার করতে হলে আমাদের কন্ট্রিবিউশনটা জানলেই হবে। আমরা কি করতে পারি দেখো, 6 লক্ষ আমাদের সেল রয়েছে, একে যদি আমি 10,000 দিয়ে ভাগ দিই তাহলে কত হচ্ছে, 1 2 3 4, 1 2 3 4, তার মানে হচ্ছে 60 টাকা। এটা হচ্ছে আমার সেলস পার ইউনিট। এবার এখান থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিই তাহলে হবে 40 টাকা, এটা হবে কন্ট্রিবিউশন পার ইউনিট। এবার তোমরা এখান থেকে পিভি রেশিও বার করে নিতে পারো, সেটা হচ্ছে 40/60 ইন্টু 100, কত হচ্ছে দেখে নিই, 40/60 ইন্টু 100, 66.67%। আবার যদি অন্যভাবে মনে করো সেভাবে বার করতে পারো, সেটা কি, সেটা এরকম করে করতে পারো, পিভি রেশিও কন্ট্রিবিউশন বাই সেল ইন্টু 100। এখানে দেখো তোমরা ইজিলি বার করে নিতে পারবে কন্ট্রিবিউশনটা। কি করে বার করবে, আমার টোটাল ভেরিয়েবল ওভারহেড কত, 20 টাকা, একই জিনিস, এই 20-র সঙ্গে তুমি 20,000 20 ইন্টু 10,000 সমান হচ্ছে 2 লক্ষ। এরপর তুমি সেলস থেকে বাদ দেবে, বাদ দিয়ে তুমি কন্ট্রিবিউশন পাবে, এবার সেল দিয়ে ভাগ করে দেবে, তাহলেই তোমরা পেয়ে যাবে পিভি রেশিও। তোমরা নিজেরা করে নিও, অ্যান্সারে এক আসছে না ডিফারেন্স আসছে আমাকে জানিও। এবার আছে প্রফিট। এখানে দেখো আমি অলরেডি কন্ট্রিবিউশন পার ইউনিট আমি পেয়ে গেছি, তাহলে কন্ট্রিবিউশন পার ইউনিট যখন পেয়ে গেছি তাহলে কন্ট্রিবিউশন টোটাল কত, 40 ইন্টু
আমার এখানে সেলস ইউনিট কত? 10,000, 10,000, 40, 4 লক্ষ। এরপর দেখো আমি কি বিয়োগ দেব এখান থেকে, ফিক্সড কস্ট বিয়োগ দেবো। ফিক্সড কস্ট কত বলা ছিল? 2 লক্ষ না যেটা ছিল মনে হয় 2 লক্ষ। 4 লক্ষ থেকে আমরা 2 লক্ষ বিয়োগ দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 2 লক্ষ প্রফিট। ঠিক আছে, এরপর আরো একটা আমরা এক্সাম্পল নিতে পারি।